বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। আমি কখনো ভিডিও রেকর্ডিং করে সেটা আবার ফেসবুকে আপলোড করি না, বাট আমার নৈতিকতা অর্থাৎ মরালিটি সবসময় আমাকে পুশ করছে যে কিছু একটা করা দরকার বা বলা দরকার। তো করতে তো পারবো না, বাট বলতে তো পারি। এবং যে বলাটা এখন রেকর্ডিং করছি সেটা একটু পরে ইনশাআল্লাহ ফেসবুকে আপলোড করব। তো কথা বলছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যে সাম্প্রতিক ঘটনাবলী চলমান সেটা নিয়ে। আপনারা জানেন যে অতি সম্প্রতি ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষ একটি অ্যাসেসমেন্ট টেস্টের অর্গানাইজ করেছিলেন, যেখানে পার্টিসিপেন্টস হওয়ার কথা ছিল এই ব্যাংকের প্রায় 5,500 জুনিয়র লেভেলের কর্মকর্তা এবং কর্মচারী। এবং ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তার ম্যান পাওয়ারকে গিয়ার আপ করার জন্য, প্রফেশনাল নলেজ দেওয়ার জন্য বা ডেভেলপ করার জন্য ইসলাম ব্যাংকের প্রোডাক্ট ফিচার্স সম্পর্কে তাদেরকে আপডেটেড ইনফরমেশন দেওয়ার জন্য মূল্যায়নধর্মী পরীক্ষা সবসময় অর্গানাইজ করে থাকে। এটা ইটস এ পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট, বেসিক্যালি দ্য এইচআর পলিসি, যাতে তার কর্মকর্তা কর্মচারী সবসময় একটা অ্যাক্সিডেন্ট লেভেলে থাকে এবং দে ক্যান রেসপন্স উইথ দ্য ডিমান্ড অফ দ্য ক্লায়েন্ট এজ ওয়েল। এটার জন্য হয়তো ম্যানেজমেন্ট একটা পরীক্ষার মূল্যায়নধর্মী পরীক্ষার আয়োজন করেছিলেন এবং সেখানে দুঃখজনকভাবে যেটা আমরা দেখলাম যে যে কোনোভাবেই হোক, কারো প্ররোচনায় পড়ে হোক অথবা কোনো জজ অথবা ব্যারিস্টারের জাজ অথবা ব্যারিস্টারের পরামর্শেই হোক, তারা সেটা করেছেন অথবা কোনো কুচক্রী মহলের প্ররোচনায় পড়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছেন, যেটা এক ধরনের ইনসাবঅর্ডিনেশন টু দ্য এইচআর পলিসি অফ দ্য ব্যাংক। এবং এটা তাদের ডিসিপ্লিনের ভায়োলেশন হয়েছে। আমি মনে করি তাদের উচিত ছিল পরীক্ষায় অংশগ্রহণ করা, যেহেতু ম্যানেজমেন্ট চাচ্ছেন, সুতরাং টু বি এলিজিবল টু বি এলিজেন্স টু দ্য আইডিওলজি টু দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য ব্যাংক পলিসি, আমাদের উচিত ছিল সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করা। তো এই অংশগ্রহণ না করে আমরা একটা ভুল কাজ করেছি এবং যেটা কোনোভাবেই উচিত হয়নি। দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে যে এর মধ্যেই আমাদের যারা জুনিয়র কলিগ, আমাদের বলতে আমি এই জন্য বলছি যে আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে দীর্ঘ 12 বছর কাজ করেছি এবং বিশেষ করে ইসলামী ব্যাংক সিলেট আঞ্চলিক কার্যালয়ে কাজ করার সুবাদে অনেক বড় বড় স্যারদের সাথে, এক্সিকিউটিভ স্যারদের সাথে আমার পরিচয় হয়েছে এবং এইচআর রিলেটেড ফাংশনগুলো আমি দেখেছি। সেই হিসাবে যেহেতু বিষয়টা সাম এক্সটেন্ট এইচআরের সাথে জড়িত, এই জন্য আমি এই কথাগুলো বলছি। এই জন্য যে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ না করে সেটা একটা ব্যত্যয় করেছেন, সেটা টোটালি ইনসাবঅর্ডিনেশন টু দ্য এইচআর পলিসি। এবং দ্বিতীয়ত যেটা করছেন যে সেটা হলো আপনি পরীক্ষায় অংশগ্রহণ করলেন না, সেটা অ্যাবসেন্ট থাকলেন, সেটা তো আপনার একটা ফেইলিউর। আর দ্বিতীয়ত যেটা টোটালি ডিসিপ্লিন ব্রেক করেছেন আপনার কোম্পানির এগেনস্টে গিয়ে। আপনি সাংবাদিক সম্মেলন করছেন, রাস্তায় এজিটেশন করছেন, ফেসবুকে বিভিন্ন ধরনের ফেক মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়াচ্ছেন, যেটা সরাসরি ডেট্রিমেন্টাল টু দ্য ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি। এটা কোনোভাবেই ম্যানেজমেন্ট মেনে নেবে না, বা একটি শক্তিশালী সাউন্ড ম্যানেজমেন্ট কখনো চাইবে না যে তার এমপ্লয়ি, সাবঅর্ডিনেট এমপ্লয়ি এই ধরনের ভায়োলেশনের সাথে সম্পৃক্ত হয়ে যাক, ইনডিসিপ্লিনের সাথে সম্পৃক্ত হয়ে যাক। আলটিমেটলি এটা কোম্পানির যে ব্র্যান্ড ইমেজ আছে, রিপুটেশন আছে, সেটাকে টার্নিশ করে খুব মারাত্মকভাবে। এই জন্য এটাও আপনাদের একটা গর্হিত কাজ হয়েছে বলে আমি মনে করি। তার আগে আমি আরেকটু ব্যাখ্যে যেতে চাই যে আপনারা যে কোনোভাবেই হোক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা ইসলামী ব্যাংকে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আমি যতদূর মনে পড়ে 2017 অথবা 16 সালে ইসলাম ব্যাংকের এইচআর পলিসিতে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যেটা আগে ছিল না। এই অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়েই আপনারা বেসিক্যালি এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এবং যেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল একটা পলিসি না বা একটা সিস্টেম না। বিকজ যদি ইসলামী ব্যাংকের একটা পোস্টও খালি হয় যেখানে ম্যান পাওয়ার দরকার, সেখানে বাংলাদেশের 15 লাখ 16 লাখ বেকার মানুষের অধিকার রয়েছে।
সুতরাং সব ক্ষেত্রে যদি একটা জেনারেল ট্রেন্ড হয়ে যায় যে অন দ্য বেসিস অফ রেফারেল অর অন দ্য রেফারেন্স টু দ্য পাওয়ার অফ দ্য ম্যানেজিং ডিরেক্টর সেক্রেটারিয়েট আপনাকে সবসময় নিয়োগ দেওয়া হয়, তো সেটা তো একটা জেনারেল ট্রেন্ড হয়ে গেল। এই জেনারেল ট্রেন্ডটা একটা কর্পোরেট কালচার বা একটা কর্পোরেট কোম্পানির জন্য, বিশেষ করে একটা এস্টাবলিশড কর্পোরেট কোম্পানির জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাট বাই দ্য ওয়ে, থ্রু দিস সিস্টেম ইউ হ্যাভ বিন অ্যাপয়েন্টেড এজ এন এমপ্লয়ি অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এবং এটাকে আমি বেসিক্যালি ইনভ্যালিড বলছি না আপনাদের নিয়োগ প্রক্রিয়াকে, যেহেতু এখানে একটা সিস্টেম ছিল যার মাধ্যমে আপনারা এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আপনারা নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে না আমরা দেখেছি আমাদের জুনিয়র কলিগ হিসাবে আপনারা এখানে কাজ করেছেন, আপনাদের ডেডিকেশন ছিল। বাট এটা আমাকে বলতেই হবে যে মেজরিটি অফ ইউ যারা কাজ করছেন আমাদের সাথে বিভিন্ন সময় আমরা দেখেছি যে নট আপ টু দ্য মার্ক। তো এটা আপনাদেরকে গিয়ার আপ করার জন্য, ট্রেন করার জন্য, ব্যাংকিং নর্মস এবং ভ্যালুস, কর্পোরেট ইনফরমেশনস, ব্যাংকিং নলেজ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বিভিন্ন সময় ব্যাংক আপনাদেরকে নিয়ে ট্রেনিং করেছে, ইনহাউস ট্রেনিং, এক্সটার্নাল ট্রেনিং এর ব্যবস্থা করেছে, যাতে আপনারা ইসলামী ব্যাংকের যে কালচার, ইসলামী ব্যাংকের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের সাথে আপনারা অ্যাকোমোডেট নিজেদেরকে অ্যাডাপ্ট করতে পারেন বা ওই লেভেলে নিজেদেরকে আপনারা গিয়ার আপ করতে পারেন। এটা ইসলামী ব্যাংক সময় সময় করে আসছে। ইদানিং যেটা ইসলামী ব্যাংক ম্যানেজমেন্ট করেছেন যে ইন লার্জার স্কেল আপনাদের ক্যালিবার, আপনাদের ব্যাংকিং নলেজ এবং ইনফরমেশন কতটুকু হয়েছে আমি মনে করছি সেটাকে হয়তো অ্যাসেস করার জন্য এ ধরনের একটা পরীক্ষার আয়োজন করেছিলেন, এবং সেখানে আপনাদের পার্টিসিপেট করা উচিত ছিল। কেন উচিত ছিল? আপনারা যদি ফেইলও করতেন সেখানে, তাহলে ম্যানেজমেন্ট আপনাকে ডিরেক্টলি এই ফেইলুরের কারণে টার্মিনেট করার কোনো সুযোগ ছিল না এইচআর পলিসি অনুযায়ী। কারণ আপনি যদি পারফরমেন্স না করেন, নন পারফর্মিং থেকে তাকেও না বছরের পর বছর, তারপরেও ম্যানেজমেন্ট আপনাকে ট্রেন আপ করবে। ট্রেন আপ করার পরে 11th আওয়ারে এসে আপনাকে মেমো দিবে অথবা শোকজ করবে, চিঠি দিবে, দিয়ে আপনাকে সতর্ক করবে যে আপনার পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি অর আপ টু দ্য মার্ক, আপনাকে এই কাজ করতে হবে, এটা না করলে ব্যাংক তার পলিসি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্তে যাবে। এই ধরনের চিঠি চালাচালি আপনাদের সাথে করতো। কিন্তু আপনাদেরকে হয়তো কেউ পরামর্শ দিয়েছে যে এখানে তোমরা যদি অংশগ্রহণ করো তাহলে তোমরা ফেল করবে, এবং এটার ধরে এটার অজুহাতে তোমাদেরকে সেখান থেকে টার্মিনেট করবে। বাট বেসিক্যালি আপনি যে কোম্পানিতে কাজ করছেন, ইসলামিকে কাজ করছেন, এই কোম্পানির এইচআর পলিসি হয়তো আপনারা পড়ে দেখেন নাই। এই এইচআর পলিসিতে এই ধরনের কোনো সিস্টেম নাই যে পরীক্ষায় অংশগ্রহণ আপনি করেননি অথবা ফেল করেছেন, এই ফেলের কারণেই আপনাকে ডিরেক্টলি টার্মিনেট করে ফেলবে। হ্যাঁ, নির্দিষ্ট একটা প্রসেস আছে, এই প্রসেসগুলো ফুলফিলমেন্ট হওয়ার পরেও আপনাকে হয়তো ব্যাংক অন দ্য বেসিস অফ নন পারফরমেন্স অর এনি আদার রিজন আপনাকে সে টার্মিনেট করতে পারে। এখন যে কথাটি হচ্ছে যে আপনারা এই উদ্ভূত পরিস্থিতিতে আজকে ব্যাংকে জয়েন করার কথা ছিল, আমি জানি না এখন কানাডাতে তো 28 সেপ্টেম্বর, আপনাদের এখানে হয়তো গভীর রাত হয়ে গেছে। তো আজকে আপনারা জয়েন করার কথা ছিল, কিন্তু অনেকেই বলছেন যে আপনাদের আইডিগুলো ইনঅ্যাক্টিভ আছে। তো আমি মনে করি এই অবস্থায় আপনাদের উচিত হবে, যেহেতু আপনারা এই ব্যাংকে 5 বছর 6 বছর 7-8 বছর যাবৎ কাজ করছেন, বড় বড় স্যারদের সাথে, এইচআরের স্যারদের সাথে, অথবা অতিরিক্ত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অথবা এমডি স্যার আছেন, তাদের সাথে তো আপনাদের একটা সম্পর্ক হয়েছে। আপনারা সামহাও পার্সোনালি স্যারদের সাথে বসেন এবং একটা পরামর্শ নেন, তাহলে আমি মনে করি যে একটা মানবিক একটা সিদ্ধান্ত আসতে পারে। এবং আপনারা যদি এই ধরনের ডিসিপ্লিন ওয়েতে, অর্থাৎ সিস্টেমেটিক যে অ্যাপ্রোচ আছে যেগুলো আপনাদের করা উচিত এবং দরকার, সেটা না করে যদি আপনারা ভায়োলেন্ট হন, ইনডিসিপ্লিন হন, তাহলে সেটা আসলে আপনাদের জন্য কোনো মানবিক ডিসিশন নিয়ে আসবে বলে আমি মনে করি না। এর জন্য খুব ওয়াইজলি আপনাদেরকে সামনে যেতে হবে, এবং কিভাবে এই বিষয়টাকে, যে ভুল তো করা হয়েছে সেটা তো করা হয়েছে, এবং এটাকে সলভ কিভাবে করা যায় এই জন্য ম্যানেজমেন্টের সাথে আপনাদেরকে বসতে হবে। এবং এই বসার প্রক্রিয়াটা আমি পার্সোনালি মনে করি যে একজন বড় স্যার আছেন যাদের সাথে স্টিল আপনাদের খুব ভালো সম্পর্ক রয়েছে, আপনারা ওই স্যারদের সাথে একটু অ্যাপয়েন্টমেন্ট নেন, সময় নিয়ে একটা
পরামর্শ নেন এবং সেটার আলোকে আপনারা যদি ডিসিশন নেন আমি মনে করি ভালো হবে। আর যদি ব্যাংকে বিভিন্ন ব্রাঞ্চে গিয়ে আপনারা ভায়োলেট করেন, এখানে আবার গ্রাহকদের সাথে বাজে ব্যবহার করেন, ম্যানেজার যারা আছেন স্টাফদের সাথে যদি বাজে ব্যবহার করেন, সেটাও উচিত হবে না। এট দ্য সেম টাইম আমি মনে করি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি 1983 সালে যখন প্রতিষ্ঠিত হয়, যারা এই ব্যাংকটি প্রতিষ্ঠিত করেছিলেন তাদের এখানে আসলে ওয়ার্ল্ডলি কোনো চাওয়া পাওয়া ছিল না। তাদের একটাই টার্গেট ছিল যে টু অ্যাটেইন দ্য স্যাটিসফ্যাকশনস অফ দ্য অলমাইটি লর্ড, টু কিপ পিপল অ্যাওয়ে ফ্রম দ্য ট্রানজ্যাকশনস রিলেটেড উইথ ইন্টারেস্ট। আপনারা যদি ইসলাম ব্যাংকের মিশন দেখেন, তাহলে এই মিশনই বলা হয়েছে যে ইসলাম ব্যাংক ইজ এ সাচ ইনস্টিটিউশনস which expressly stated commitment to the banning of receipt of and payment of interest on any operations. At the same time, ইসলামী ব্যাংক বিশ্বাস করে যে এটা ওয়েলফেয়ার ওরিয়েন্টেড একটা ব্যাংক, অর্থাৎ কল্যাণধর্মী ব্যাংক। এটা শরিয়া প্রিন্সিপালে বিশ্বাস করে এবং শরিয়ার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা। এখানে উদারতা রয়েছে, এখানে কোনো কাঠিন্যতা নাই, এহসান রয়েছে। এই জন্য ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আমি মনে করি যে এ ধরনের কোনো কঠিন সিদ্ধান্ত নিতে এই মুহূর্তে পারবে না। কারণ আপনারা এখানে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, এটার সাথে আপনাদের রুটি এবং রোজগারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটার কেউ মান্থ 25 তারিখে যখন স্যালারি পান, স্যালারি পাওয়ার পরে আপনার বাবার চিকিৎসার জন্য টাকা পাঠান, মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠান, অথবা ছেলে মেয়ের দুধের টাকা এখান থেকে পাঠান, পরিবারের ভরণ পোষণের জন্য আপনারা এখান থেকে টাকা পাঠান। সুতরাং এই রিজেক্টটা তো আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত হয়েছে। সুতরাং আপনার রিজেক্ট যতদিন এখানে আছে ততদিন আপনাকে কেউ এটা থেকে বঞ্চিত করতে পারবে না। এবং এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত বিষয়। এবং ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ কল্যাণমুখী এবং মানবিক ব্যাংকিং দ্বারার প্রবর্তক হিসাবেও আমি পার্সোনালি মনে করি যে ইসলামী ব্যাংক ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ এ ধরনের কোনো হার্ড ডিসিশন নেয়ার ক্ষেত্রে তাদেরও ইনিশিয়ালি কোনো চিন্তা ছিল না। হয়তো আপনাদেরকে এই মূল্যায়নধর্মী পরীক্ষায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে যদিও ফেল করতেন, তাহলে হয়তো আপনাদেরকে একটা সহজ করতো। চিঠি চালাচালির মাধ্যমে আপনাদেরকে রিমাইন্ডার দেওয়া হতো যাতে আপনারা গিয়ার আপ হন এবং আরও বেশি পারফরমেন্স করেন, ব্যাংকিং কাজে মনোনিবেশ করেন, ব্যাংকের যে টার্গেট আছে সেগুলোর বিষয়ে যাতে আপনারা আর একটু বেশি ডেডিকেটেড হন, এই বিষয়ে বারবার আপনাদেরকে তাগদা দিত। কিন্তু এটা না করে আপনারা যেটা করেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটা টোটালি ভায়োলেশনস অফ দ্য এইচআর পলিসি অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তো এই মুহূর্তে আপনাদের প্রতি পরামর্শ থাকবে, আমি মনে করি আমার অনেক কলিগ যারা একটা পার্টিকুলার রিজনের এই ব্যাংকে কাজ করছেন তারা অত্যন্ত এক্সিলেন্ট ছিলেন, আপ টু দ্য মার্ক ছিলেন, ডেডিকেশন লেভেল খুব উপরে লেভেলে ছিল, এতে কোনো সন্দেহ নেই। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইসলামী ব্যাংককে সহযোগিতা করুন আপনাদের কাজের মধ্য দিয়ে, আপনাদের চিন্তা এবং চেতনার মধ্যে দিয়ে, তাহলে এখান থেকে একটা সুন্দর সমাধান আসবে। এবং ইসলামী ব্যাংকের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি ম্যানেজমেন্টের প্রতি আহ্বান করব যে এই মানুষগুলো ইসলাম ব্যাংকের সাথে আমাদের কলিগ হিসাবে বিগত সময়ে কাজ করেছেন। তো ইসলাম ব্যাংকের সাবেক একজন কর্মকর্তা হিসাবে আমিও চাই যে আমাদের এই কলিগ যারা ইসলামী ব্যাংকে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন তারা যেন নিজেদেরকে ইসলামী ব্যাংকের যে মান সেই মানের নিয়ে উন্নয়ন করেন এবং ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আশা করি তাদের প্রতি তারা যে কাজটি করেছেন সেটা তো নিঃসন্দেহে একটা গর্হিত কাজ হয়েছে, এটা স্পষ্ট ভায়োলেশন হয়েছে। তারপরেও তাদের সাথে বসে তাদেরকে ডেকে যাতে তারা অন্ততপক্ষে এই ব্যাংকের কল্যাণে আরও বেশি কাজ করতে পারেন সেই সুযোগটি দেওয়া উচিত বলে আমি মনে করি। এই জন্য ইসলাম ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা হিসাবে ইসলাম ব্যাংক ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান থাকবে যে এই মানুষগুলোর রুটি এবং রোজগারের কথা চিন্তা করে, তাদের রিজিকের কথা চিন্তা করে, তাদের বয়োবৃদ্ধ পিতামাতার কথা চিন্তা করে, তাদের যে শিশুটি তার আয়ের উপর নির্ভর করে দুধ খেয়ে জীবন ধারণ করে ওই শিশুটির কথা চিন্তা করে, অথবা চিন্তা করুন ওই অসুস্থ
মার কথা অথবা বাবার কথা যে হাসপাতালের বেডে শুয়ে আছে, শুয়ে শুয়ে অপেক্ষা করছে তার ছেলে কখন টাকা পাঠাবে এবং সে হসপিটালের ব্যয়ভার বহন করবে। অথবা ওই মায়ের কথা চিন্তা করুন যে মাটি অনেক কষ্ট করে তার ছেলে মেয়েকে বড় করেছে এবং সে তাকিয়ে আছে ওই 25 তারিখের দিকে তার ছেলে কখন তাকে টাকা পাঠাবে এবং টাকা পাঠালে সে চাল ডাল এনে তাদের রিজিকের ব্যবস্থা করবে। এই ধরনের ফিনান্সিয়াল কন্ডিশনে ভিন্ন ভিন্ন গল্প আছে প্রত্যেকেরই। সুতরাং ওই মানবিক হিউম্যানিটেরিয়ান যে গ্রাউন্ডটা রয়েছে দ্য 11th আওয়ারে, যেটা উপরে সবসময় মানুষ কনসিডার করে, অনেক বড় ধরনের ভুলভ্রান্তি যারা করে থাকেন সেটাও মাফ করে দিয়ে ওই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেই হিউম্যানিটির ডেভেলপমেন্ট বিজয় হয়, ভিক্টোরি হয়। তো দিন শেষে যেন মানবিকতা বেঁচে থাকে এবং আমরা যাতে সবাই অন্যায়, অবিচার, ইনডিসিপ্লিন, ইনসাবর্ডিনেশন এগুলো থেকে বিরত থেকে কোম্পানিকে, যে প্রতিষ্ঠানে কাজ করি না কেন, কোম্পানিকে ভালোবাসে তার কালচারের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে কাজ করতে পারি, সেই তাফিক কামনা করে আপনারা যারা আন্দোলন করছেন আপনাদের প্রতি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি যে নট বিং ইনসাবঅর্ডিনেট, বিং ডিসিপ্লিনারিয়ান এবং বিং ডিসিপ্লিন। আপনারা হ্যাকমতের সাথে এই প্রতিষ্ঠানের যারা শুভাকাঙ্ক্ষী আছেন ভিতরে এবং বাইরে, এই প্রতিষ্ঠানে যারা কাজ করছেন, বড় বিশেষ করে এইচআর স্যার যারা আছেন, অথবা এই প্রতিষ্ঠানের একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি যিনি আছেন তাদের সাথে আপনারা পার্সোনালি সময় নিয়ে বসেন, ইনশাল্লাহ একটা সুন্দর সমাধান হবে। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। আমিন।